অমাবস্যার রাত। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। নিয়ন বাতির নরম আলোয় আলোকিত রাস্তাঘাট। সেই উৎস ধরেই এক পা দুপা করে উদ্দেশ্যহীন গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে চিত্রা। শরীরে শক্তি নেই। পেটের যন্ত্রণায় পা ফেলতে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু থামা যাবে না। বহুদূর যেতে হবে তাকে। পরিচিত সকলের থেকে শত শত মাইল দূরে। অদ্ভুত জেদ চেপে বসেছে চিত্রার মাথায়। সমস্ত সহজ ক্ষমতা ভেঙে গুড়িয়ে গেছে আজ। তাই তো সব ছেড়ে বেরিয়ে এসেছে। লাগবে না আশ্রয়, বোঝা হয়ে থাকবে না আর কারো জীবনে। এতিমেরা কি বাঁচে না? আপনমনে এসব বিড়বিড়য়ের সম্মুখে হেঁটে যাচ্ছিল চিত্রা। পথটা অদ্ভুত অন্ধকারে ঢেকে আছে। রাস্তার দুই পাশে ঘন জঙ্গল এবং অর্ধনির্মিত বাড়ি ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। শিকদার মহল থেকে বেরিয়ে একটা লোকাল বাসে উঠেছিল চিত্রা। প্রায় ঘণ্টা দেড়েক জার্নি করার পর কোথায় যেন ওকে নামিয়ে দিয়েছে বাসওয়ালা। এমনি এমনি নামায়নি, তার কাছে ভাড়া না থাকায় সজোরে একটা চড় মেরেছে বাসের হেল্পার, দাঁত মুখ খিচিয়ে বিশ্রী কিছু গালিও দিয়েছে। চিত্রা প্রতিরোধ করতে পারেনি। কী বা করবে? দোষ তো তারই। ও বুঝে না সৃষ্টিকর্তা ওকে নিজের কাছে ডেকে নেয় না কেন? পৃথিবী ভর্তি মানুষ থাকা সত্ত্বেও চিত্রার কেউ নেই, সেটা কি তিনি জানেন না? চলতে চলতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে চিত্রা। সময় কত হয়েছে জানা নেই, তবে চারপাশটা আধারে ডুবে আছে। দুপা বাড়াতেই হঠাৎ মুখ থুবড়ে পড়ে সে। একেবারে মরার উপর খাড়ার ঘা। বেকায়দায় পড়ায় মুখে, বুকে আর কুনুইতে ভালোই চোট পায়, সেই সাথে পথ চলার সক্ষমতাও হারিয়ে ফেলে। কোনোমতে সোজা হয়ে হু হু করে কেঁদে ফেলে চিত্রা। ক্ষতস্থানগুলো জ্বলে যাচ্ছে। সারা শরীর জুড়ে অসহনীয় ব্যথা। মনে হচ্ছে কেউ ওর কলিজা কেটে ফালাফালা করে দিচ্ছে। মেন্টালি ট্রমাটাইজ হওয়ায় পরিস্থিতি আরও বেশি পীড়াদায়ক হয়ে উঠে চিত্রার জন্য। জ্ঞান থাকলেও প্যারালাইসিস রোগীর মতো রাস্তার মাঝে পড়ে থাকে। নির্জন রাস্তা দেখে ভাবে ভোরের আলো ফুটলে যাত্রা শুরু করবে। ঠিক তখনই চিত্রার মাথায় ধরা দেয় আরেক ভাবনা, গন্তব্যই তো নেই, তাহলে কিসের উদ্দেশ্য যাত্রা করবে ও? চিন্তাটা ভীষণ কষ্ট দেয় চিত্রাকে। কি আজব না? মা, বাবা, স্বামী, শ্বশুরবাড়ি থাকা সত্ত্বেও ওর যাওয়ার কোনো জায়গা নেই। দিশেহারা চিত্রার মস্তিষ্কে হুট করে ভেসে উঠে এক পবিত্র মুখের প্রতিচ্ছবি। জন্ম না দেওয়া সত্ত্বেও যে তাকে মা বলে ডেকেছে, নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, নিজের বুকে ঠাঁই দিয়েছে, কিন্তু বিনিময় চায়নি। গোটা পৃথিবী তাকে যা দিতে পারেনি, ওইটুকু অবুঝ শিশু তার শতগুণ বেশি দিয়েছে। নাফিমের কথা মনে পড়তেই হাউমাউ করে কেঁদে ওঠে চিত্রা। বড্ড করুণ শোনায় সেই স্বর। তার মনে পড়ে যায় নাওয়াফের শেষ বিদায়ের মুহূর্তটা। ঝাপসা চোখে আকাশের পানে চেয়ে বিড়বিড়িয়ে বলে, মাম্মা আসছে বাচ্চা। চিত্রা জানে বেশিদিন বাঁচবে না ও। পর্যাপ্ত খাবার, পানি আর আশ্রয় ছাড়া কদিন বাঁচে একটা মানুষ? ভিক্ষা করা সম্ভব নয় ওর পক্ষে। নাইবা সম্ভব ইজ্জত বেচে চাকরি করা। তাই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয়, কোনো এক কবরস্থানে গিয়ে নিজের কবর খুঁড়ে তাতেই থাকবে চিত্রা। সেই জায়গায় নিশ্চয়ই কেউ ওর সম্মানহানি করতে আসবে না। বেওয়ারিশ লাশ হিসেবে কারো কাঁধের বোঝাও হতে হবে না। সবটা ভেবে ওর ফ্যাকাশে মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। এ মুহূর্তে এক পাও চলা সম্ভব নয় চিত্রার পক্ষে। প্রচণ্ড কষ্ট হচ্ছে তার, উপরন্তু মাথা ঘুরাচ্ছে। একটুখানি রেস্ট না নিলে সকালে বেরোতে পারবে না। ভাবনা মোতাবেক ঘুমানোর চেষ্টা করে, কিন্তু আকস্মিক তার ঝাপসা দৃষ্টিতে ধরা পড়ে চারজন হিংস্র মাতালের প্রতিচ্ছবি, যারা হেলেদুলে ধীর পায়ে এগিয়ে আসছে তারই দিকে। মস্তিষ্ক অ্যালার্ট করলেও জখমি শরীর চুল পরিমাণও নাড়তে পারে না চিত্রা। সে আবছা চোখে চেয়ে দেখে ওরা অলরেডি একটা মেয়ের চুল ধরে টেনে আনছে। পথিমধ্যে রাস্তার পাশে ওকে পড়ে থাকতে দেখে উল্লাস ধ্বনিতে মেতে উঠে তারা। বিপদ টের পেয়ে চিত্রা ছুটতে চায়। দুর্বল শরীর সঙ্গ দেয় না। কোনো মতে মাটি খামচে ধরে টলমল পায়ে উঠে দাঁড়ায় ও। মাতালগুলো অতি সন্নিকটে এসে দাঁড়ায় ততক্ষণে। টিটকারি মেরে বলে, আজ তো ভুরি ভোজ হবে রে চি। এরপর কিটকিটিয়ে হেসে উঠে। চিত্রার আত্মা খাঁচা ছাড়া হয়ে যায়। যে ভয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে রাজি ছিল, সেটাই পথরোধ করে দাঁড়াল। এবার কি হবে? নিয়তি বরাবরই নিষ্ঠুর তার বেলায়। এবারেও ব্যতিক্রম ঘটল না। চিত্রা ২-৩ ধাপ করে পেছনে সরতে নিলে দুজন এসে খাবলা দিয়ে ধরে তাকে, আর অন্যজন সার্চ করার ভঙ্গিতে শরীর ছোঁয়। চিত্রা প্রতিবাদ করতে নিলে ধুমধাম কয়েকটা মার পড়ে শরীরে। জানোয়ারগুলোর পশুর ন্যায় আঘাত সইতে পারে না চিত্রার দুর্বল দেহ। লড়াই করার মতো শক্তি উপস্থিত না থাকায় পরপর দুটো থাপ্পড় খেয়ে সরজমিনে লুটিয়ে পড়ে চিত্রা।
তাকে বসে আনতে পেরে ক্ষিপ্ত মাতালেরা উল্লাসে মেতে উঠে রীতিমতো। মনের খোরাক মেটাতে সরজমিনের ধুলোয় হুটোপুটি খাওয়া চিত্রাকে যে যার মতো লাথি মারতে থাকে। চিত্রা কাতরে উঠে মরণ যন্ত্রণায়। গলার স্বর ভেঙে যাওয়ার দরুণ চিৎকারগুলো গোঙানির মতো শোনায়। মারের তীব্রতা সইতে না পেরে ঝিমিয়ে পড়ে বেচারি। আধবোজা চোখের কার্নিশ ছাপিয়ে গড়িয়ে পড়ে নোনা জল। এই এক জীবনে কষ্ট, আঘাত আর যন্ত্রণা ছাড়া কিছুই জুটল না তার কপালে। শান্তির মতো মরতে পারল না। আঘাতে জর্জরিত, ক্ষতবিক্ষত এবং বিকৃত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করাই বুঝি নিয়তি ছিল। নিভু নিভু চোখে চেয়ে এসবই ভাবতে লাগল চিত্রার অকৃতকার্য মস্তিষ্ক। আরও ভাবল, নিরাপদ বাহুবন্ধনে থাকলে নিশ্চয়ই আজ কলুষিত হতে হতো না তার পবিত্র সত্তাকে। এরপর আর কিছু ভাবার অবকাশ পেল না। গানশূন্য চিত্রাকে রোড থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো জঙ্গলের দিকে। অতঃপর শোনা গেল কিছু গোঙানির স্বর। পরপরই থমথমে পরিবেশে ছেয়ে গেল জঙ্গল। ভোর নামার পূর্ব মুহূর্তে নিঃশেষ হল একটা তরতাজা প্রাণ। পরদিন সকালে অভিশপ্ত রাত পেরিয়ে রৌদ্রোজ্জ্বল দিনের আগমন ঘটেছে। সময়কাল দুপুর একটার ঘরে। লম্বা একটা ঘুম দিয়ে জেগে উঠল নওয়াফ। আড়মোড়া ভেঙে উঠে বসতেই কাঁধে জ্বলুনি অনুভব হল। ঘুম ঘুম চোখে সেদিকে ফিরে চাইতেই দেখল দাঁতের দাগ বসে আছে। সাথে সাথেই ভ্রু কুঁচকে গেল ওর। মস্তিষ্ক সচল হতেই মনে পড়ল গতকাল রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা। আস্তে ধীরে ভ্রুর ভাঁজ মিলিয়ে বিরাট এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। গত রাতে নেশার ঘোরে কি বলেছে মনে পড়তেই বিরক্তিতে ছেয়ে গেল মন। চোখ ঘুরিয়ে আশেপাশে চেয়ে চিত্রাকে খুঁজল কিন্তু পেল না। কৌতূহলী নওয়াফ বেড ছেড়ে উঠে গোটা বাড়িতে নীরব অনুসন্ধান চালাল। কোথাও দেখা মিলল না চিত্রার। নওয়াফ ভাবল, হয়তো ওর কথা শুনে পাশের ফ্ল্যাটে গেছে, তাই খুব বিশেষ একটা ভাবান্তর হল না তার। চিত্রাকে খুঁজছিল কিছু প্রশ্নোত্তরের জন্য, নয়তো সে যা অন্যায় করেছে এরপর তার মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই নওয়াফের। চিত্রা ওর বিশ্বস্ততার সুযোগ নিয়েছে, এই ব্যাপারটাই মানতে পারছে না নওয়াফ। তার উদ্দেশ্য ক্ষতিকর না থাকলেও এক ধরনের প্রতারণা করেছে চিত্রা, সে আঘাত হেনেছে তার বিশ্বাসে, যা একদমই নিতে পারে না নওয়াফ। ও বুঝে না কেন বারবার ওর সাথে এমন হয়। ভাবতে ভাবতেই তুমুল রাগ চেপে বসে তার মাথায়। কোনোমতে নিজেকে শান্ত করতে ড্রয়িং রুমে আসে। এই জায়গাটা ওর ভীষণ পছন্দের। এক পাশে স্বচ্ছ কাচের সিলিং থাকায় ব্যস্ত ঢাকা শহরের চমৎকার সব দৃশ্য দেখা যায়। ভারী পর্দা সরিয়ে এসির টেম্পারেচার নামিয়ে সোফায় বসে পড়ে নওয়াফ। নীরব চোখে পর্যবেক্ষণ করতে থাকে বাইরের দৃশ্য, কিন্তু কিছুতেই মন শান্ত হয় না। অদ্ভুত এক কারণে হাঁসফাঁস করছে নওয়াফের ভেতরটা। ফলে মেজাজও ঠান্ডা হচ্ছে না। ইচ্ছে করছে চিত্রাকে ধরে এনে আচ্ছামত ধমকাতে। নিজের এই রেডিকিউলাস চাইল্ডিশ বিহেভিয়ারের উপরেও প্রচুর বিরক্ত নওয়াফ। কি হচ্ছেটা কি তার সাথে? এমন তো না যে চিত্রা ওর জীবনের প্রথম নারী। চৈত্রিকার সাথে প্রায় বছর খানেকের সংসার ছিল। বেশ অন্তরঙ্গ সময় কাটিয়েছে তারা। এরপরে ওর জন্য কখনো এমন কোনো অনুভূতি কাজ করেনি। বলতে হবে, এই মেয়ের এলেম আছে, নয়তো এত বছরের গুপ্ত সত্য ওর সামনেই কেন প্রকাশ পেল। নওয়াফের এনএসআইতে থাকার ব্যাপারটাও জেনে গেছে, অথচ এক ছাদের নিচে থাকা সত্ত্বেও তার বাবা মা জানে না এখনও। চৈত্রিকার নোংরামি সম্পর্কেও কেউ জানে না। বলা বাহুল্য, নওয়াফ কখনোই কিছু বলার প্রয়োজন বোধ করেনি। চৈত্রিকা জীবিত থাকলেও এসব নিয়ে হাউকাউ করত না নওয়াফ। সে অন্যের মতো হক, অধিকার কিংবা ভালোবাসা ভিক্ষা চাইতে পছন্দ করে না। তাদের সুন্দর একটা সংসার ছিল। অতিরঞ্জিত প্রেম না থাকলেও সাদামাটা অনুভূতির জোয়ার ছিল। তাই তো বিয়ের পরপরই সন্তান নেওয়ার ব্যাপারে জন সম্মত হয়। তাদের চাওয়া অপূর্ণ রাখেনি খোদা। বিয়ের 1 মাসের মাথায় সুখবর আসে। তবে হরমোনাল সমস্যা থাকায় কনসিভ করার পর বেশ অসুস্থ হয়ে পড়ে চৈত্রিকা। ডক্টর তাকে বেড রেস্টে রাখার পরামর্শ দেন। নওয়াফ আদর্শ স্বামীর ন্যায় অক্ষরে অক্ষরে পালন করে সমস্ত ইনস্ট্রাকশন। চৈত্রিকা যখন 2.5 মাসের প্রেগন্যান্ট তখনই মিশনে যাওয়ার প্রস্তাব আসে। নওয়াফ নাকচ করতে চায়, কিন্তু সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে তার দায়ভার ছিল আকাশচুম্বী। সবটা তো চাইলেই আর ঝেড়ে ফেলা যায় না। বাধ্য হয়ে সে চৈত্রিকার থেকে অনুমতি চায়। চৈত্রিকাও খুব বিশেষ জোরাজোরি কিংবা কান্নাকাটি না করেই তাকে যেতে দেয়। সন্তানের আগমের খবরে নওয়াফ বেশ আবেগতাড়িত হয়ে পড়ে। মিশনে গিয়েও মন টিকত না তার। ফোনে একটু নেট পেলেই চৈত্রিকার সাথে কথা বলার জন্য মুখিয়ে থাকত, তবে এসব ব্যাপারে চৈত্রিকা ছিল নির্বিকার। নওয়াফের সাথে কথা বলতে চাইত না তেমন। তার কর্মকাণ্ডের কোনোটাই চোখ এড়ায়নি নওয়াফের।
ভীষণ মন খারাপ হতো তার, কিন্তু সেই নিজেকে সান্ত্বনা দিত। সমস্তটা হরমোনাল ইমব্যালেন্সের দোষ বলে উদাস মনকে বোঝাতে চাইত, কিন্তু মন কি আর ঠুনকো যুক্তি বোঝে? রাত বিরেতে কল দিলে চৈত্রিকাকে পাওয়া যেত না। ওদিকে তার মা অর্থাৎ নাজনীন বেগম জানাতেন, চৈত্রিকা নাকি রাতে ঘুমায় না, সারারাত কার সাথে জানি কথা বলে। মাঝে মধ্যে একঝাঁক বন্ধু বান্ধব আসে তার বাড়িতে। চৈত্রিকা নাওয়াফের কথা অমান্য করে যেখানে সেখানে ঘুরতে যায়। দূর দেশে থাকা নাওয়াফ তখন পুরোপুরি বিভ্রান্ত। একদিকে মনে হয় সব যুক্তি অযৌক্তিক, মা তার বুকে হিংসা করে তাই বাড়িয়ে বাড়িয়ে বলছে, হয়তো চৈত্রিকা তার উপর অভিমান করেছে তাই ফোন ধরে না। অন্যদিকে মনে হতে থাকে সামান্য দূরত্ব সবকিছু শেষ করে দিল। চৈত্রিকা কিভাবে এত নির্বিকার? কেন এত পাল্টে গেল? ডিউটির চাপ, নির্ঘুম রাত আর বুক ভরা তৃষ্ণা নাওয়াফকে পাগল করে তুলেছিল। বেচারা অসুস্থ হয়ে পড়ে খানিকটা। এর মধ্যে মিশন শেষ হয়ে যায়। কাউকে কিছু না জানিয়ে দেশে ফিরে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ে নাওয়াফ, কেননা চৈত্রিকার ডেলিভারির পর লম্বা একটা ছুটি নেওয়ার ইচ্ছে ছিল তার। শত ব্যস্ততার মাঝেও স্ত্রী, সন্তানের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে ভুলত না অবশ্য। তবে চৈত্রিকা পুরোপুরি পাল্টে যায়। নাওয়াফের সাথে লং টাইম কোলে থাকতে বিরক্তবোধ করত। কিছুক্ষণ থাকলেও এডাল্টিক কথাবার্তার বাইরে অন্য কোনো টপিকে কথা বলতে চাইত না। এমনকি তার কিছু কিছু কাজকর্ম সীমা ছাড়িয়ে যেত। নাওয়াফ ভাবত, হয়তো দীর্ঘদিন দূরে থাকার ফলে এমনটা হচ্ছে। ব্যাপারটাকে অত্যন্ত স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করে সে। ডক্টর যদি নিষেধাজ্ঞা না দিত তাহলে নাওয়াফ কখনোই এত দীর্ঘ সময় মিশনের বাহানায় দূরে থাকত না। মূলত নিজের উপর কন্ট্রোল রাখতেই এসব করা। তবে স্ত্রীর মনোভাব বুঝে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। অফিস আওয়ারে তীব্র অসুস্থতার নাটক করে ছুটি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ইচ্ছে ছিল স্ত্রীকে চমকে দেওয়ার, কিন্তু বেচারা ঘুণাক্ষরেও টের পায়নি ওর জন্য কত বড় শকিং নিউজ অপেক্ষা করছে। বাড়ি ফিরে নিজের ফ্ল্যাটে ঢুকতেই অত্যন্ত জঘন্য এক দৃশ্যের সম্মুখীন হয় নাওয়াফ। দেখে ডাইনিং টেবিলের উপর নগ্ন শরীরে চাদর চেপে বসে আছে চৈত্রিকা। তার পাশে গা ছাড়া ভাবে নির্বিকার ভঙ্গিমায় দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে রাজন তালুকদার তথা তার কুখ্যাত বেস্ট ফ্রেন্ড। প্রথমে কিছু বুঝে উঠতে পারে না নাওয়াফ। বোকার মতো তাকিয়ে থাকে স্রেফ। পরক্ষণে তার কানে আসে কিছু কথা। পরকিয়া করতে গিয়ে নাজনীন বেগম এবং আশরাফ সাহেবের কাছে ধরা খেয়েছে চৈত্রিকা। নাওয়াফ অবশ্য ঠিক সময়ে পৌঁছে ষোলকলা পূর্ণ করেছে। কথাটা শোনার পর কিংকর্তব্যবিমূ নাওয়াফ অবাক হয়ে চেয়েছিল স্ত্রীর পানে। কোনো সন্তানসম্ভবা নারী যে এমন কুরুচিপূর্ণ কাজ করতে পারে সেটা তার কল্পনাতীত ছিল। স্ত্রীর কাণ্ডে বড় একটা ধাক্কা খায় নাওয়াফ। তার তিলে তিলে গড়ে ওঠা বিশ্বাসের দেওয়াল এক ঝটকায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নাজনীন বেগম চেঁচামেচি করে রাগ ঝেড়ে নিচ্ছিলেন, কিন্তু নাওয়াফ সামান্য কথাটুকুও বলতে পারছিল না। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থেকে চৈত্রিকাকে দেখছিল। ওর মস্তিষ্ক ঘুরপাক খাচ্ছিল এক অবুঝ প্রশ্ন। যেখানে ও সন্তানের কথা ভেবে দীর্ঘ ৮ মাস সংযম বজায় রেখেছে, সেখানে চৈত্রিকা আর কয়টা দিন অপেক্ষা করতে পারেনি? পুরো বিষয়টা ভীষণ বাজেভাবে আক্রমণ করে বসে নাওয়াফকে। ওকে দেখে তার সো কল্ড বেস্ট ফ্রেন্ড রাজন তালুকদার হাসতে হাসতে ঘর ছেড়ে বেরোনোর সময় বলে যায়, তোর বুয়ের দম আছে, না হলে এই অবস্থায়। বাকিটা না বলে শীষ বাজাতে বাজাতে চলে যায় রাজন। তার কথা শুনে সম্বিত ফিরে পায় নাওয়াফ। রক্ত চড়ে যায় তার মাথায়। মন চায় দুটোকে শেষ করে দিতে, কিন্তু অনাগত সন্তানের ভেবে চৈত্রিকার গায়ে হাত তুলতে পারে না। মানসিক ধাক্কাটা তখনও ওকে আষ্টেপিষ্টে জড়িয়ে রেখেছিল। এদিকে নাওয়াফকে দেখে অতি ভয়ে টেবিল ছেড়ে নামতে গিয়ে ধপ করে টাইলসের ফ্লোরে হুমড়ি খেয়ে পড়ে চৈত্রিকা। সাথে সাথেই মরণচিৎকার দিয়ে উঠে নাজনীন বেগম এবং আশরাফ সাহেব। হতভম্ব হয়ে যান। চৈত্রিকা দোষী হলেও তাদের বংশধর তো নির্দোষ। এই মর্মে দ্রুত হসপিটালে কল দেন। ঢাকার চিরাচরিত জ্যামের ভরসা নেই ভেবে নাওয়াফকে তাগাদ দেন চৈত্রিকাকে নিয়ে আগানোর জন্য। শুরুতে নাওয়াফের রুচি হয় না ওকে ধরার। চৈত্রিকা ভয়ে ব্যথায় হাউমাউ করে কাঁদতে থাকে। অতিরিক্ত চাপ পড়ায় ওয়াটার ব্রেক হয়ে যায়। চৈত্রিকা প্রসব বেদনায় ছটফটিয়ে উঠে। আশরাফ সাহেব ছেলের অবস্থা বুঝেও অপারগ হয়ে তাকে জোরাজোরি করতে থাকেন। নাজনীন বেগমও পীড়াপিড়ি করেন, কিন্তু নাওয়াফ অনড়। অসহ্য ব্যথা সইতে না পেরে চৈত্রিকা ভাঙা গলায় জানায়, তার গর্ভে থাকা ছোট্ট শিশুটা নাওয়াফেরই। চাইলে সে ডিএনএ টেস্ট করিয়েও দেখতে পারে। এমন যুক্তি শুনে ঘৃণায় গা গুলিয়ে উঠে নাওয়াফের। নিজেকে চরম লেভেলের বলদ মনে হয়। মস্তিষ্ক তাকে তিরস্কার করে যা তা বলতে থাকে। তরতরিয়ে রাগ বাড়ে তার। দাঁতে দাঁত পিষে নিজেকে আটকে রাখার চেষ্টা করে। মস্তিষ্ক উদ্ভ্রান্ত, কিন্তু কোথাও না কোথাও নিজের সন্তানের চিন্তা নাওয়াফকে থামিয়ে দিচ্ছিল। ততক্ষণে চৈত্রিকার অবস্থা বেগতিক।
ও আস্তে ধীরে ঝিমিয়ে পড়তে থাকে। বাধ্য হয়ে মেজাজে লাগাম টেনে এবং নিজের সন্তানের কথা ভেবে তাকে কোলে তুলে নওয়াফ। ওর শরীরে হাত ঠেকতেই গা গুলিয়ে উঠে বেচারার। ভেতর থেকে উগরে আসতে চায়, সমস্তটা নিজেকে দমাতে ব্যর্থ হয় সে। চৈত্রিকাকে স্ট্রেচারে শুইয়ে পাশ ফিরতেই গলগলিয়ে বমি করে বসে। ওর এতটাই অরুচি হয়েছিল যে পরবর্তী 2 ঘণ্টায় টানা 4 বার বমি করে সে। বিশ্বাসঘাতকতার চরম আঘাতটা সইতে পারেনি নওয়াফ। চৈত্রিকার প্রতি জন্মানো সূক্ষ্মতর স্বচ্ছ অনুভূতির অবমূল্যায়ন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল। এত আত্মত্যাগের পর যদি কাউকে ধরে রাখা না যায় তাহলে সে মানুষটা কিভাবে অন্য কাউকে বিশ্বাস করবে? এর পরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটে। জ্ঞান ফেরার পরই মৌখিকভাবে চৈত্রিকাকে 3 তালাক দেয় সে। তাতে অবশ্য চৈত্রিকা কিছুই বলেনি, বরং সেদিনই সে রাজনের হাত ধরে পালিয়ে যায়। নওয়াফ জানা সত্ত্বেও তাকে থামানোর বা তাদের থেকে বদলা নেওয়ার চেষ্টা করেনি। নাফিমকে বুকে রেখে নিজেকে সামলানোর চেষ্টা চালিয়ে গেছে। স্ত্রীর প্রতি এতটা বিতৃষ্ণা ধরেছিল যে তার শূন্যতা বিন্দু পরিমাণও ছুঁতে পারেনি তাকে। এর মধ্যে চৈত্রিকার মৃত্যুর খবর শোনা যায়। সবাই বলে অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটেছে। সাজানো হয়েছে সেইভাবে, কিন্তু নওয়াফ খুব ভালোমতো জানে রাজন নিজ হাতে হত্যা করেছে চৈত্রিকাকে। এসব নিয়ে ওর কোনো মাথাব্যথা ছিল না। উল্টো খরবটা অদ্ভুত এক প্রশান্তি এনে দিয়েছিল তাকে। নওয়াফ এতটাই পাষাণ হয়ে গিয়েছিল যে নিজের স্ত্রীর জানাজায় পর্যন্ত উপস্থিত হয়নি। ঘরের দোর আটকে ছেলেকে বুকে জড়িয়ে নিজের সাথে বোঝাপড়া করছিল। সেদিন চৈত্রিকার সাথে নিজের সমস্ত অনুভূতি দাফন করে দিয়েছিল, সেই সাথে নিজেকে কঠিন থেকে কঠিন বানানোর সিদ্ধান্ত নিয়েছিল। মানুষ ভেবেছিল নওয়াফ হয়তো শোকে কাতর, কিন্তু তার মস্তিষ্কে অদ্ভুত সুখ বিরাজ করছিল তখন। কারো জন্য জীবন থেমে থাকে না। চৈত্রিকার মৃত্যুর পরের সপ্তাহে সবটা স্বাভাবিক হয়ে উঠে। ছোট্ট নাফিমের আগমন মাতিয়ে তুলে পুরো শিকদার ভিলা। ছেলের মোহে পড়ে খুব জলদি মানসিক টানাপোড়ন থেকে বেরিয়ে আসে নওয়াফ। তবে চরম বিশ্বাসঘাতকতার শিকার হওয়া নওয়াফ সিদ্ধান্ত নিয়ে ফেলে কখনো কাউকে মনের ঘরে ঠাঁই দিবে না, এই ছন্নছাড়া জীবনকে সংসারে বাঁধবে না, নারীসঙ্গ হতে নিজেকে বিচ্যুত রাখবে। চাইলেই কি সব হয়? নিয়তির লিখন যে খণ্ডানো দায়। তাই তো নওয়াফের পানসে জীবনে চিত্রলেখা নামক বোকাসোকা রমণীর আগমন হয়। অতীতের খেয়ালে ডুবে থাকা নওয়াফের ধ্যান ভাঙে মাগরিবের আয়ান শুনে। নড়েচড়ে উঠে ও বুক চিরে বেরিয়ে আসে প্রবল দীর্ঘশ্বাস। এই এক জীবনে কেউই তাকে তার মতো করে বুঝল না, দিন শেষে পাশে রইল না। নওয়াফ কত যত্ন নিয়ে আগলে রেখেছিল তারা কেবল পাষাণ রূপটাই বিচার করল, অন্য মানুষের কত সুন্দর পরিবার থাকে অথচ তার থেকেও নেই। ছোটবেলায় নিজের জন্মদায়িনীর কাছেও অবহেলিত ছিল নওয়াফ, কারণ নাজনীন বেগম মেয়ে সন্তান পছন্দ করতেন এবং তাই চেয়েছিলেন। আকস্মিক নওয়াফ হওয়ায় তার সেই কি আফসোস। এসব নিয়ে প্রায় হীনমন্যতায় ভুগতেন তিনি। নওয়াফকে উল্টাপাল্টা কথা বলে বসতেন, এমনকি মারতেনও। প্রথম দিকে ব্যাপারটা না বুঝলেও বড় হওয়ার সাথে সাথে মায়ের সাথে দূরত্ব বাড়িয়ে ফেলে নওয়াফ। বিনা দোষে তাচ্ছিল্য হজম করার চেয়ে নির্বেশ সরে আসা উত্তম মনে হয়েছিল তার। এরপর থেকেই পরিবার বিমুখ সে। আশরাফ সাহেবকে সম্মান এবং শ্রদ্ধা করলেও তার প্রতি অতি আবেগময় ভালোবাসা কোনো কালেই ছিল না। কেননা কঠোর শাসনে রাখতে গিয়ে নওয়াফের স্বপ্ন, শখ সবকিছুই কেড়ে নিয়েছিলেন তিনি। নওয়াফ অভিযোগ করতে জানে না। অভিমান তার আসে না। বাস্তববাদী মানুষ বলে এক ঝটকায় সরে যায় সবকিছু থেকে। তার মনে হয় তিলে তিলে মরার চেয়ে সাময়িক মরণ যন্ত্রণা অনেক ভালো, কিন্তু এই দূরত্বের বিরহ একদমই সহ্য হচ্ছে না তার। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে চিত্রার অভিমানে টৈটুম্বুর চেহারাটা না দেখতে পেলে অনর্থক ঘটে যাবে। মন মস্তিষ্কের মাঝে তুমুল দ্বন্দ্ব লাগে। নানান যুক্তিতর্কে যাওয়ার পর আচমকা গতরাতের কিছু মুহূর্ত মনে পড়ে তার। চিত্রার ক্রন্দনরত মুখশ্রী, আহাজারি, দুর্বলতা রীতিমতো অশান্ত করে তোলে নওয়াফকে। মনে হতে থাকে দোষ তো তারও আছে। শুরু থেকে মেয়েটাকে স্বাভাবিক একটা সংসার দিলে গতকাল নিশ্চয়ই ওসব করতে যেত না। পাঁচমিশেলি চিন্তা নওয়াফকে পাগল করে তুল, সহসায় নিকোটিনের তৃষ্ণা চেপে বসল মস্তিষ্কে। অতিরিক্ত স্ট্রেস থাকলে এমনটা হয় তার। সোফা ছেড়ে উঠে দাঁড়াতেই কলিং বেলটা বেজে উঠে। অসময়ে কেউ আশায় খানিকটা বিরক্ত হয় নওয়াফ, পরক্ষণে কিছু একটা মনে হতেই হুড়মুড়িয়ে গিয়ে দরজা খুলে। তার আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে দরজার ওপাশে নাজনীন বেগম বলে উঠেন, কি ব্যাপার, আজ বাইরে যাসনি যে? নওয়াফ হকচকায় অন্যমনস্ক থাকায় একটু বিব্রত হয়ে বলে, না, আসলে শরীরটা ভালো না লাগায় ছুটি নিয়েছি। ছেলের চোখে মুখের অপ্রস্তুত ভাবটা দেখে কিঞ্চিত খুশি হন নাজনীন বেগম।
তিনি এসেছেন চিত্রার থেকে আসল খবরটা জানতে, কিন্তু মেয়েটাকে তো দেখাই যাচ্ছে না। স্বামীর ভার সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়ল নাকি? নাজনীন বেগমের চোখ মুখ খুশিতে ঝলমল করে উঠে। নওয়াফের হাবভাব আর চিত্রার অনুপস্থিতি দেখে তিনি সবটা বুঝে গেছেন। পরিশেষে আহাম্মক দুটোর গতি হল। তবে পরিস্থিতি বুঝেও কেন যেন নিজেকে দমাতে ব্যর্থ হলেন নাজনীন বেগম হাতের নাস্তা টেবিলের উপর রেখে বললেন, তুই খেয়ে নে বাবা, আমি একটু চিত্রার সাথে দেখা আসি। কই যে থাকে মেয়েটা? আমি না আসলে তো তার দেখাই পাওয়া যায় না। রুমে আছে নাকি তোর বউ? নাজনীন বেগমের প্রশ্নটা চমকে দেয় নওয়াফকে। ও প্রশ্নাত্মক কণ্ঠে শুধায়, চিত্রা কই মানে? ও তোমাদের ফ্ল্যাটে নেই? নাজনীন বেগম ভারী অবাক হন ছেলের প্রশ্নে। ভ্রু কুঁচকে বিস্মিত কণ্ঠে বলেন, তোর বউ আমাদের ফ্ল্যাটে কেন থাকতে যাবে? সকাল থেকে তো তোরা দরজায় খুলিসনি। আমি আরও ভাবলাম কোনো সমস্যা হলো নাকি গু। নওয়াফের মাথার রীতিমতো বাজ পড়ে। মাকে পাশ কাটিয়ে পুরো ফ্ল্যাট তন্নতন্ন করে খোঁজে, কিন্তু চিত্রার হদিস মিলে না। নিজের ফ্ল্যাটেও চেক করে, কিন্তু ফলাফল শূন্য। চিত্রা কোথাও নেই। নওয়াফের বুক কেঁপে উঠে শঙ্কায়। নাফিমের খবর শোনার পর যেমন অস্থিরতা অনুভব হয়েছিল, ঠিক তেমনটাই অনুভূত হয়। তবে এবারের ব্যথাটা তীব্র। বুকের বা পাশটা তীক্ষ্ণ ব্যথায় ছেয়ে যাচ্ছে। নওয়াফ থেমে থাকে না। হাত ঘড়িতে সময় দেখে নেয় আগে। চিত্রার বেরিয়ে যাওয়ার প্রায় 12 ঘণ্টা পেরিয়ে গেছে। ও যদি রংপুর যায় তাহলে 5 ঘণ্টা আগেই পৌঁছে যাওয়ার কথা। নওয়াফ অপেক্ষা না করে সোজা আশিকুর শিকদারকে কল দেয়। তার তরফ থেকেও কিছু জানা যায় না। চিত্রা ঢাকায় নেই, রংপুরেও যায়নি। তাহলে গেল কোথায় মেয়েটা? উপসংহারে তুমি। সিজন 2 পর্ব 01।